আপনাদের একটু পরিচয়গুলো দিন আর কি। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, কেউ কলকাতায় আছি, কেউ দক্ষিণ 24 পরগনার থেকে এসেছিলাম মূলত পাথর প্রতিমার বিভিন্ন দ্বীপ অঞ্চল এইগুলো দেখব, কিন্তু সেখান থেকে খবর পেলাম যে আপনার তত্ত্বাবধানে এইরকম একটা সংগ্রহশালা চলছে। তো এখানে এসে বিভিন্ন জিনিস দেখলাম, সত্যি কথা নিজেদের পুরনো ইতিহাস যেন মনে হলো আবার একবার নতুন করে ফিরে পেলাম, যে পূর্বপুরুষরা আমাদের কোথায় থাকতেন, তাদের কিভাবে জীবনযাত্রা গড়ে উঠেছিল আমরা সত্যি কথা জানতামই না। এইভাবে যে এমনভাবে পৃথিবীর একটা পূর্বতন ইতিহাস রয়েছে এবং সেটার সঙ্গে সুন্দরবনও যুক্ত, সেটা আজকের বুঝতে পারলাম। যে প্রস্তর যুগ এবং তার পরবর্তীতে ধীরে ধীরে যখন সভ্যতা এগিয়ে এসছে, সমস্ত যুগের কালেকশন, কুষাণ যুগ এবং পরবর্তীতে যে মোগল যুগ বা ইংরেজ যুগ যেগুলো আমরা সময় কাটিয়েছি, সেই সময়ের যে নিদর্শন আপনি যে সংগ্রহ করে রেখেছেন, আপ্লুত অভিভূত যা দেখলাম, এটা স্মৃতিতে রইল। আবার কোনো একদিন অবশ্যই আসব এবং মানে সময় নিয়ে আসতে হবে, কারণ প্রতিটা জিনিসের যেন একটা ইতিহাস আছে। আপনি দেখালেন এখানে সমুদ্রের ফেনা, কোনোদিনই আমাদের মানে আমরা দেখিনি এইরকম জিনিস। সমুদ্রের ফেনা যে এইরকমভাবে একটা পাথরের মতো আকার নিতে পারে, প্রথম আপনার কাছেই পেলাম। এবং সবচেয়ে অবাক লাগলো যে একদম জীবন জীবিকার সঙ্গে থাকতে থাকতে সংগ্রহ করেছেন, একটা মানে এনসাইক্লোপিডিয়ার মতো আপনার কাছে এসে দেখতে পেলাম। মানে অভিভূত, আপনাকে সত্যি কৃতজ্ঞতা জানাতে হয়, কারণ আপনি কথার ছলে বলেছেন যে আপনার মানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 4। আমার মনে হয় ক্লাস 4 কেন, মাস্টার ডিগ্রি হোল্ডার যারা রয়েছেন, যারা ডক্টরেট করছেন, তারাও আপনার জ্ঞানের কাছে হার মেনে যাবে। ধন্যবাদ আপনাকে। আর একটু বলি, এই সমস্ত জিনিস সংরক্ষণ করে রাখার জন্য কিছু মানে সাপোর্ট দরকার, সেটা প্রাইভেট হোক বা সরকারের হোক। এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যাতে সরকার যদি এই সমস্ত জিনিসকে সংরক্ষণ করে রাখতে পারে বা রাখার চেষ্টা করে, খুব ভালো হয়। ফরেস্টদের তো ভীষণ অত্যাচার আমার উপরে করেছে একসময়, কিন্তু একসময় প্রচুর অত্যাচার করেছে আমার কাছ থেকে, যেইগুলো কেড়ে নিয়েও চলে গেছে, সংগ্রহ করে ফিরছি কেড়ে নিয়ে চলে গেছে। কে কে এই পাথরগুলো, এইগুলো, এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো এগুলো স্লেট পাথরে, এখানে বিষ্ণু মূর্তি রয়েছে। না, তার মানে ধরে নেওয়া যায় যে সেই সময় এইগুলো কোনো মন্দিরে বা মানে এগুলো বানানো হতো আর কি। ওরা পূজা অর্চনের জন্য ওরা বানানো তো হতো, মানুষই বানিয়েছিল, তবে এখানে নয়, এগুলো পাথরের কাজ মানে এখানে হয় না। অত পুরনো দুটো আছে, একটা কুষাণের আছে, এই গোলটা, আর এটা হচ্ছে প্রায় 3500 বছর। ওই যেটা ভাঙা আছে, এই লম্বা মতো, ওটাও মুদ্রা টাইপ। হ্যাঁ, এটা মুদ্রা, এটা প্রায় 3500 বছর পুরনো। আমরা সম্রাট অশোককে জানি মুদ্রার জনক, কিন্তু তার আগেও ছিল। দীপ্ত ক্ষয় আসছে 25 ফিট তলা থেকে এগুলো বেরোচ্ছে। প্রশ্ন কথা বলি, আগেকার মানুষের ঘর বাড়ি ছিল, সেগুলো বেরোচ্ছে। এই আগেকার মানে কবেকার প্রশ্নটা সেদিন থেকে। একটা কথা বলুন, ধরুন এই যে সুন্দরবনের আপনি কয়েকটা দ্বীপে যে যাচ্ছেন বলছেন, আপনার মনে হয় কি যে কোনটা সব থেকে বেশি প্রাচীন, বা কোথায় আপনার মনে হয় সব থেকে বেশি ধ্বংসস্থান? এরকম কাদের বসতিটা কোন জায়গাটাতে মনে হয়, এরকম কিছু মনে হয়? আমি কাউকে ছোট করতে পারছি না। আমি রাক্ষসখালীতে ওই রাজবাড়ি দেখার পরে আমি যখন সুরেন্দ্রগঞ্জে আসছি, সুরেন্দ্রগঞ্জের ছোট জায়গার উপরে অনেক বেশি উন্নত মানের যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। আমি ওই জন্য বলছি রাক্ষসখালীটা খনন করার দরকার ছিল, আর ওখানে অতি গুরুত্বপূর্ণ জিনিস আছে। এত বড় রাজবাড়ি ধ্বংস হয়েছে, আর তখন যেটা দেখলাম একটা ইতিহাস যেটা জানা যায়, ওই পাল যুগে প্রচন্ড পরিমাণে এখানে ধ্বংস করা হয়েছে। তখন তো মুসলিমরা এখানে আমাদের দেশে আসে, ফলে রাজারা যে যুদ্ধ করে পুরো ধ্বংস করেছে। এক একটা এত বড় বড় পাথরের মূর্তি, সেগুলো ভেঙে সাইডে পুকুরে ফেলে দেওয়া হয়েছে সুরেন্দ্রগঞ্জে। যেটা দিতে পারে, আমি কয়েকটা জিনিস দেখাবো। আমার কাছে অন্তত 100টা জিনিস আছে, যেটা হাতে দিলে কেউ বলতে পারবো না জিনিসটা কি কাজে ব্যবহার হতো, পদার্থটা কি। এরকম নানা প্রশ্ন আছে, উত্তরে দিতে পারবো না। কত বড় পিএইচডি ধারী আসুক, আমি দেখো, আমি লোথাল মিউজিয়ামের ডাইরেক্টর এখানে এসেছিল হংসরাজ শর্মা আর প্রফেসর সিন্ধি। একটা জিনিস কি, পড়াই এরকম না, প্রফেসর এসেছিলেন ভূগোলের, তাদেরকে বলছিলাম, আচ্ছা স্যার সমুদ্র ফেনা কি জিনিস জানেন? বলে হ্যাঁ। কিরকম দেখতে?
তারা দেখালো এই ধরনের লম্বা লম্বা মানে ওই যে ফিশ যেটা অক্টোপাসের মতো যে কুচুং কুচুং জল বের করে দেয় না, এখন বিক্রি হয় বাজারে। সমুদ্রের ফেনা। ওই কাঠফিশের মেরুদণ্ডটাকে বলছে সমুদ্র ফেনা। প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর বলছে ওইটা সমুদ্র ফেনা। বুঝলেন তো? সমুদ্র ফেনা সে শক্ত হয়ে কোরাল টাইপের হয় না হ্যাঁ, সেটা দেখতে কেমন? আমার এখানে কোথাও আছে মনে হয়। দেখতে এই রকম ধরনেরই দেখতে আপনার হয় আর এটা কি, তো সাদা ওইখানে আছে। টাইপের হয়। ওইখানে আছে। না না, সেখানে সমুদ্র ফেনার নেই। সমুদ্র ফেনার সৃষ্টির রহস্যটা আগে জানতে হবে, তারপরে জিনিসটা কেমন হয় সেটা বলছি। সমুদ্র ফেনা হয় সমুদ্রের মাঝখানে তো জলের কর্ষণ হয়, মানে জলের জোড় বলা হয়। দুটো নদী থেকে জল এলে যেরকম জোড় হয় না, মানে কারেন্ট যে জায়গায় হ্যাঁ, টাইপের। এই জলটা পাক দিতে হ্যাঁ। খপ খপ গপ গপ করে আওয়াজ হচ্ছে। ও 24 ঘন্টাটা। সমুদ্রে জোয়ার ভাটা বলে থাকে না, সমুদ্রে সবসময় জল গতি চলমান। আমরা এই নদীতে জল ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে দেখছি তো, সমুদ্রে জলের কর্ষণটা হতে হতে এগিয়ে যাচ্ছে, আবার এরকম পিছিয়ে যাচ্ছে, ওখানে শেষ হয় না। ওই জলের কর্ষণ হতে হতে গপ গপ সাঁই সাঁই করে যে জলের হাওয়াগুলো ঢুকিয়ে নিচ্ছে, দিয়ে বুদবুদ করে ফেনা উঠছে। সেটা এত ফেনা দূর থেকে মনে হবে দেখলে খড়ের গাদা। আর ওই আওয়াজটা এত হয় 3-4 কিলোমিটার দূর থেকে মৎস্যজীবীরা জানে যে জলের জোর আসছে, তার মানে জালটা তুলে নিতে হবে, নাহলে দুটো জাল দুদিকে কেটে বেরিয়ে যায়। মানে এত জোর। এত, এবং ট্রলার পড়লেও ডুবিয়ে নেবে, ওদের এই ভয়টা থাকে। তখন ওরা তাড়াতাড়ি জাল তুলে নিয়ে যদি এসে যায় কেটে দিয়ে বেরিয়ে গিয়ে জাল অন্য সাইডে ধরে যায়, এরকম অবস্থা। তা ওই যে আওয়াজটা হয় আর ওই যে ফেনা ভেসে ওঠে, ওই ফেনা বছরের পর বছর ওর সঙ্গে ভাসতে থাকে, যার ফলে উপরে রোদ জল খেয়ে খেয়ে অনেকটা শক্ত ধরে যায়। ওটা কোনো এক সময় ঝড়ো হাওয়াতে ওই স্রোত থেকে বেরিয়ে যায় ফেনাগুলো, দিয়ে ফেনাগুলো গিয়ে ভাসতে 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 উপকূলে প্রচুর ফেনা লাগছে এখানে ওখানে। কিন্তু ওটা ওর যে সুটেবল জায়গা, যদি কোনো জায়গায় পলি জায়গা আড়ালে পেয়ে যায়, মানে এমনি সমুদ্রের ঢেউ তো আছাড় করছে উপকূলে, সেটা তো ভেঙে যাবে। কিন্তু কোনো আড়াল জায়গা পলি জায়গায় গিয়ে যদি বসে যায়, তাহলে ও বসে যাবে আর ভাসবে না। জোয়ার ভাটা হয়ে গেলে বসে গেল, কিন্তু জোয়ার এলে আর উঠবে না, ওর উপরে তখন পলি জমতে থাকবে। ওই পলি জমতে জমতে আবার কয়েক হাজার বছর পলি চাপা হয়ে থেকে যাবে, থাকার ফলে ওটা আবার পাথরে পরিণত হয়ে যাবে। ওইটা আবার কোনোদিন যদি ক্ষয়প্রাপ্ত হয় তখন বেরিয়ে আসবে সেটা পাথরের মতো করে। হালকা এগুলো আমি ছোটবেলা যখন সংগ্রহ শুরু করিনি, তার আগে ওই চড়কেসমে গেছি, শিবালয় মন্দিরের ভেতরে এরকম স্তূপ হয়ে আছে ভাঙা মূর্তিগুলো। পরবর্তীকালে আমি যখন সংগ্রহ শুরু করলাম তখন খোঁজ নেই, বলে সমস্ত ইউনিভার্সিটির প্রফেসররা এসে তাদের কাজে লাগবে বলে সব ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে চলে আসছে। আমার অনেক কিছু সংগ্রহ করার পরে, অনেকদিন সংগ্রহ করার পরে এটা যখন প্রচারে গেল, তখন এই শরৎ মণ্ডল আর সুভাষ মাইতি কয়েকটা জিনিস তারাই যে যার দিয়ে খনন করতে করতে কয়েকটা জিনিস পেয়েছিল, সেগুলো আছে। সেগুলো পাথরের মূর্তি, সেখানে গণেশ মূর্তি রয়েছে, বিষ্ণু মূর্তি রয়েছে। তার মানে সভ্যতার মন্দির কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো এই দিকটাতে ছিল। পাথরে ইয়েতে পাওয়া যাচ্ছে, আবার পাথর প্রতিমা পাওয়া গেছে। আমি ব্রজবল্লভপুরে বড়সামনগরে পাচ্ছি, ফরিজি বাজারে, ওখানে বিষ্ণু রয়েছে। আমি ইয়েতে পাথরে কিশোরীনগরে ওখানে দুটো বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। আমার মনে হয় পাল যুগে একটা প্রত্যেকটা জায়গায় একটা গিয়েছে, মানে ওইটা এমনি না। আমি ডোমরেপালের যে তাম্রফলকটা ওটা তর্জমা করে কিছু জানছিলাম, পাল রাজা ইয়েকে দিচ্ছে, একজনকে জমি কিছুটা দান করছে, তো সেটা তাম্রফলকে লেখা।